দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। চীনের দালিয়ান থেকে রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় দুপুরে হাই স্পিড ট্রেনে রওনা দেন প্রধানমন্ত্রী ও সফর সঙ্গীরা। এর আগে সকালে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। কথা বলেন সম্মেলনে আসা বিশ্ব নেতৃবৃন্দের সাথে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ইনোভেটিং অ্যাট স্কেল বা বৃহৎ পরিসরে উদ্ভাবন। দালিয়ানের মতো বেইজিংয়েও ব্যস্ত সফরসূচি আছে প্রধানমন্ত্রীর। সেখানে বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও রাষ্ট্রপতি সি জিনপিং এর সাথে। সই হতে পারে বিভিন্ন খাতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক। দীর্ঘ 10 বছর ধরে জলাবদ্ধ একটি জনপদ, যেখানে বিপর্যস্ত প্রায় 22 লাখ মানুষের জীবন। বলছি ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বাঁধ প্রকল্প এলাকার কথা। মেয়াদ আর বরাদ্দ বাড়িয়ে 1300 কোটি টাকা খরচ করেও সীমাহীন দুর্ভোগ থেকে রেহাই দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তাই ডিএনডি প্রকল্পের সাথে যুক্ত সবাইকে জবাবদিহিতার মুখোমুখি করার তাগিদ ভুক্তভোগী ও বিশেষজ্ঞদের। ইমতিয়াজ মাহমুদের রিপোর্ট। মাতুয়াইলের শামীমবাগের একটি কারখানায় আগুন নেভাতে ছুটছিল দমকল বাহিনীর গাড়ি। তবে আগুন নেভানোর আগে এখানে জয় করতে হয় জলাবদ্ধতা আর ভাঙা রাস্তা। প্রায় 22 লাখ মানুষের যাতায়াতে এমন ভোগান্তি 12 মাসের। গুগল ম্যাপ থেকে পাওয়া ছবি থেকে দেখা যায় 2013 সালে এখানে ছিল পাকা রাস্তা আর ফসলি জমি, কিন্তু 2023 ও 25 সালের ছবিতে দেখা যায় শীতের মৌসুমেও তলিয়ে আছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের আসলে কোনো উপকার আসে না। যখন বৃষ্টি হলে এই কোমর পানি হয়ে যায়, এখানে গাড়ি উল্টাইয়া পড়ে যায়, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেয় না। ঢাকা নারায়ণগঞ্জ ও ডেমরা 57 বর্গ কিলোমিটার এলাকায় 1962 সালে নেওয়া হয়েছিল ডিএনডি সেচ প্রকল্প। উদ্দেশ্য ছিল বন্যা ও জলাবদ্ধতা থেকে ঢাকাকে রক্ষা করা, কিন্তু 1988 সালের পর থেকে অপরিকল্পিত নগরায়নে বদলে যায় বাস্তবতা। হাড় ভাঙা পা ভাঙা এইসব রুগী নিতে গেলে তো আরও খুব বেশি ক্ষতি হয়, রাস্তাটা যাওয়া যায় না, খুব কষ্টজনক। একটা মানুষ মারা গেলে যে লাশ নিয়ে যাবে সেটাও তো নেওয়ার কথা, খুব কষ্ট। প্রতিদিন মনে করেন প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি টাড়ি। মানে এই দুর্ভোগ আমি এই 7-8 বছর ধরে এই অবস্থা। জলাবদ্ধতা বাড়তে থাকায় ডিএনডি প্রকল্পের দ্বিতীয় ধাপ শুরু হয় 2016 সালে। 550 কোটি টাকার ব্যয় বেড়ে দাঁড়ায় 1300 কোটিতে। সময়ও বাড়ানো হয় 4 বছর। অবশেষে 2024 সালে কাজ শেষ হলেও মেলেনি সমাধান। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে বছর জুড়ে। পাম্পগুলো যখন চলছে তখন পানি আসে না, অর্থাৎ খালে পানি আসছে না, খালগুলো দখল হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড আরও 4টা পাম্পের স্টেশন বসাবে ঠিক করলো, কিছু খাল পুনর্খনন করলো, কিন্তু এটা কাজে দিল না এবং কাজে দেবে না। এখন আমার কথা হচ্ছে, এই যে পরিকল্পনা করে কয়েকশো কোটি টাকা খরচ করা হলো, এর দায় কার? ডিএনডি বাঁধ প্রকল্প এলাকায় জলাবদ্ধতার কারণ খুঁজতে 2023 সালে 9 সদস্যের কমিটি গঠন করেছিল পানি উন্নয়ন বোর্ড, যার সদস্য ছিলেন এনায়েতুল্লাহ, যিনি সংস্থাটির বর্তমান মহাপরিচালক। কোনোভাবেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এটা যদি পানি উন্নয়ন বোর্ড করে থাকে, পানি উন্নয়ন বোর্ডের ডিজি দায়ী, পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার দায়ী, পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দায়ী, এবং যে মন্ত্রী এগুলো অনুমোদন করেছেন তিনি দায়ী। কাজে আজকের সময় এসছে প্রশ্ন তোলার, এই প্রজেক্টটা কে অ্যাপ্রুভ করেছে, কে ডিজাইন করেছে, কে কনস্ট্রাক্ট করেছে, এই সকলে দায়ী। দীর্ঘ ব্যর্থতার পর ডিএনডি প্রকল্প সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগে মনে করে যে পানি উন্নয়ন বোর্ড এটা করবে না সিটি কর্পোরেশন করবে, তা ওয়াসা করবে, কে এরকম একটা ছিল। যা দেখা যায় একটা খালের মধ্যে পানি উন্নয়ন বোর্ডও একটা টেন্ডার করতেছে বা আমরা করি। এখন এগুলো আর হবে না, খালগুলো সিটি কর্পোরেশনকে বুঝাই দিতে হবে এবং সিটি কর্পোরেশনকে বুঝাই দেওয়ার পরে দায় দায়িত্ব সিটি কর্পোরেশনের হবে। মাতুয়াইলের শহীদনগর, শামীমবাগ ও আদর্শবাগ এলাকার জলাবদ্ধতার এই দুর্ভোগ সরকারের অজানা নয়, যা পরিণত হয়েছে এখানকার মানুষের জীবনে স্থায়ী সমস্যায়। তাই নতুন সরকারের কাছে এই সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।
নওগাঁর পাতাড়ি সীমান্তে নারী ও শিশুসহ 9 জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি জানায় ভোরে আদাতলা বিওপির আওতায় পাতাড়ি সীমান্ত এলাকায় 44 নম্বর মেইন পিলারের কাছে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে টহল দল। পরে জানা যায় তাদের পুশিনের চেষ্টা করে ভারতীয় 29 বিএসএফ এর ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। এদিকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানবো। নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, নতুন করে পুশিনের যে চেষ্টা হয়েছে, এরপরে আসলে সীমান্ত অবস্থা কেমন দেখছেন পরিস্থিতি? সীমান্তের পরিস্থিতি ঠিক আগের মতোই। দুপাশে বিজিবি এবং ভারত অংশে বিএসএফ সদস্য তারা অবস্থান নিয়ে আছেন, কিন্তু এই জায়গায় যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর কি। এটি কেন, যে এইখানে আজকে যারা পুশিন চেষ্টার শিকার হয়েছে, যেই 9 জন, তাদের মধ্যে 3 জন শিশু আছে, 3 জন নারী এবং 3 জন পুরুষ। তাদেরকে যে জায়গায় রাখা হয়েছে এবং একদমই খোলা মাঠের মধ্যে, প্রচণ্ড রকম রোদ, সেই জায়গায় তারা বসে আছে এবং সকাল 9টা থেকে শুরু করে এখন পর্যন্ত তারা বসে আছে। অর্থাৎ 9টার আগ পর্যন্ত তারা একটা ছায়াযুক্ত জায়গায় বসেছিল, সেখান থেকে বিএসএফ তাদেরকে উঠিয়ে দিয়েছে এবং তারা এখন কিন্তু একদমই খোলা আকাশের নিচে। তারা বারবার করে কেউ পানি চাচ্ছে, বাচ্চাগুলো যারা শিশু আছে তারা পানি চাচ্ছে, খাবার চাচ্ছে, কিন্তু আসলে কোনো পক্ষ থেকেই সেই সহযোগিতা করা হচ্ছে না। বিশেষ করে বিএসএফ তাদেরকে আসলে ছায়াযুক্ত জায়গাতেও বসতে দিচ্ছে না। এবং বিজিবি বিএসএফ পর্যায়ে কথা হয়েছে, কেউ আসলে স্বীকার করে না যে এটা কাদের পক্ষের লোকজন। আপনি জানেন যে বিএসএফ যেহেতু তারা বাংলায় কথা বলে, ঠিক সেই দিক বিবেচনায় কিন্তু তারা মনে করছে তারা বাংলাদেশি হিসেবে তারা এদিকে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। বিজিবি বলছে যেহেতু তাদের পরিচয় নেই, সেই জায়গা থেকে কোনোভাবেই তাদেরকে আসলে বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। যার কারণেই বিজিবির প্রচুর সংখ্যক সদস্য আমরা দেখছি যে এই পুরো মাঠটাতে অবস্থান নিয়েছে। পাতাড়ির যে মাঠ, এই মাঠে অবস্থান নিয়েছে এবং বিএসএফ যারা সদস্য তারাও তাদের সদস্য বাড়িয়েছে ওই অংশটাতে। যেহেতু এই পাশটাতে প্রচুর সংখ্যক গ্রামবাসী এসেছে বাংলাদেশি, তারাও যেহেতু বিজিবিকে সহযোগিতা করছে, সেই দিক বিবেচনায় ওই পাশটাতে আসলে বিএসএফ সদস্য তারাও তাদের সদস্য বাড়িয়েছে। আমরা যতটুকু খবর পেলাম যে এখানে বিজিবির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আসবেন, তিনি আসবার পরে হয়তো জানা যাবে যে আসলে এই মানুষগুলোর ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটতে পারে। তবে সত্যিকার অর্থে মানবাধিকারের যে চরম লঙ্ঘন হয়েছে এই বিএসএফ এর পক্ষ থেকে করা হয়েছে, সেটি একদমই বলাই যায়। কারণ 3 জন শিশু, তারা বারবার করে পানি চাচ্ছে, খাবার চাচ্ছে, কিন্তু কিছুই পাচ্ছে না। এখন পর্যন্ত অসহায় সময় কাটাচ্ছে এই 9 জন মানুষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। মশার লার্ভা ও এর উৎস ধ্বংস করতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্স কমিটির মশক নিধন অভিযানে অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় গুলশানে 6টি বাড়ির মধ্যে 3টি বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। একটি রেস্টুরেন্টকে করা হয় 50,000 টাকা জরিমানা। এডিস মশার উৎপত্তি স্থল, লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে আমরা সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং দেশব্যাপী আমরা দিক নির্দেশনা মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় দিয়েছেন। এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী নকল করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। সকালে রাজধানীতে একটি মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস হলে কাউকে ছাড় দেওয়া হবে না। একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স 16 বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না। ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। 24শে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে রিজভী অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাইয়ের গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচারের যে প্রক্রিয়া, ওটা কি থেমে আছে? বেনজির মানে সবচেয়ে বড় ফ্যাসিজমের একজন নায়ক, তার মামলা, তার যে বিচারিক কার্যক্রম, আইনি কার্যক্রম, সেটা কি বন্ধ আছে? আজকেও খবরের কাগজ খুলে দেখুন, সেগুলো অব্যাহত রয়েছে।
সারা দেশে হাম সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে আরো জানবো, বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বেশিরভাগ জেলায় এখনো হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, বরিশালে কি চিত্র দেখছেন? হ্যাঁ মিলা, বরিশালেরও পরিস্থিতি প্রায় একই রকম। এখন পর্যন্ত এখানে হামের পরিস্থিতি যেটি রয়েছে নিয়ন্ত্রণে আসেনি বলা যায়, এবং বরিশালের যে বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে হামের রোগীর বেশ ভিড় রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল সদর হাসপাতালে, যেখানে বারান্দাতে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর রোগী এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য গ্রহণের জন্য এসেছেন, এবং তারা যথারীতি যে শয্যা রয়েছে সেই শয্যায় স্থান না পেয়ে বারান্দায় হাসপাতালের যে করিডোর সেইখানে তারা বা বারান্দা সেখানে তারা অবস্থান নিতে বাধ্য হয়েছে। শুধু এই হাসপাতালের চিত্র এটি নয়, অন্যান্য হাসপাতালগুলোর চিত্র একই রকম। আমি যদি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র বলি, সেখানেও গত 24 ঘন্টায় 48 জন রোগী ভর্তি হয়েছে, যদিও 31 জন রোগী এই সময় বিদায় হয়েছে, এবং বর্তমানে সেখানে 118 জন হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। সুখবর যেটি সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় কারো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি। শুধু বরিশাল মেডিকেল নয় বা সদর হাসপাতাল নয়, বরিশাল বিভাগেই কোনো মৃত্যুর খবর এখন পর্যন্ত আসেনি। বরিশাল বিভাগে এ পর্যন্ত 52 জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে, যার ভিতরে 3 জনকে হামের নিশ্চিত হয়ে গিয়েছিল। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 3766 জন রোগী হাম বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। বরিশাল বিভাগের চিত্রটি যদি আপনাদেরকে জানাই তাহলে বলবো যে 10,400 বা 10,500 মতন রোগী এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন টিকাদান কার্যক্রম চলছে। সেই টিকাদান কার্যক্রমের আওতায় আসতে পারলে ধীরে ধীরে এই রোগ নিয়ন্ত্রণে আসবে, এবং এই যে মহামারী পরিস্থিতি রয়েছে এখান থেকে উত্তরণের সম্ভব হবে। তো এই ছিল বরিশালের হাম ও হামের উপসর্গ নিয়ে পরিস্থিতি। মিলা, জি ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা। এই ছিল দুপুর 11টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।